প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। দেখো, আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে গস থিওরেম বা গাউসের উপপাদ্য নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে গাউসের যে উপপাদ্যটি ছিল সেটা এসআই সিস্টেমের ক্ষেত্রে আমরা যেভাবে লিখেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে। দেখো, সেটা ছিল এরকম: ক্লোজ ইন্টিগ্রাল অফ এ ডট ডিএস সমান কি ছিল? কিউ বাই এপসাইলন। ওকে, এটা ছিল এসআই সিস্টেমে গসের যে উপপাদ্য ছিল সেটা। ওকে, এখানে ই কি ছিল? ই ছিল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ডিএস ছিল কি খুব ক্ষুদ্র যে সারফেসটা সেইটা, আর কিউটা ছিল কি যে টোটাল চার্জ ইনক্লুড। মানে কি, মনে করো যদি এরকম র্যান্ডামলি যদি একটা সারফেস ধরি, এই সারফেসের ভেতরে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, তো তার জন্য এই সারফেসের বাইরের দিকে, টোটাল সারফেস বরাবর বাইরের দিকে যে পরিমাণ ফ্লাক্স বের হয়, এই যে ফ্লাক্স বাইরে কি পরিমাণ বেরোচ্ছে সেইটা নির্ণয় করার জন্য এই গসের উপপাদ্যটা ছিল বা গস থিওরেম ছিল। সেটা ফাই ইজ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস, ওকে, সমান কিউ বাই এপসাইলন। কিউটা কি টোটাল কি পরিমাণ চার্জ এর ভেতরে আবদ্ধ আছে, আর এখানে ডিএসটা কি ধরেছিলাম? খুব ক্ষুদ্র একটা সারফেস ধরে ক্যালকুলেশন করেছিলাম, দিয়ে ইন্টিগ্রেশন দেওয়ার ফলে টোটাল যে এস সারফেস ছিল তার জন্য এই ক্যালকুলেশনটা হয়েছে। এখানে দেখো যে এই যে গাউসের যে উপপাদ্যটা প্রমাণ করেছিলাম সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম এই যে কিউ যে চার্জটা আছে সেই চার্জটা কোনো একটা বদ্ধ সারফেসের ভেতরে আছে। এবার যদি এইরকম ঘটনা ঘটে যে আমরা যে চার্জটা নিলাম সেই চার্জটা যদি কোনো বদ্ধ তলের ভেতরে না থাকে, অর্থাৎ চার্জটা যদি বদ্ধ তলের বাইরে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। তাহলে এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বদ্ধ তলের বাইরে থাকা আধানের জন্য ফাই। তার মানে কি, বদ্ধ তলের বাইরে থাকা আধানের জন্য ফাই মানে হলো কোনো একটা বদ্ধ তল আছে, তার বাইরে যদি কোনো আধান থাকে তার জন্য তড়িৎ ফ্লাক্স কত হবে সেইটার ক্যালকুলেশন। তো আমরা সিজিএস সিস্টেমে করছি। দেখো, সিজিএস এসআই প্রায় একই ব্যাপার। যদি সিজিএস সিস্টেমটা করে থাকো তাহলে এসআইটা আরামসে করতে পারবা। তো চলো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরে নাও যে আমরা একটা বদ্ধ তল এখানে কল্পনা করলাম। বদ্ধ তলটাকে আমি এইভাবে একটা বদ্ধ তল কল্পনা করলাম। এইখানে দেখো এই যে শেপটা দিলাম সেটা আমি একটা রাফ শেপ দিলাম। এখানে তো আমি একটা স্ফিয়ার বা বৃত্ত আঁকতে পারতাম, তাই না? আমি সেরকম আঁকলাম না, স্ফিয়ার আঁকলাম না। তার কারণ হলো এইটা আমরা একটা জেনারেলাইজ কেসের ক্ষেত্রে করব এবং সেখান থেকে আমরা যখন সার্কেল হবে তখন সেটা যেন ইজিলি ক্যালকুলেশন করতে পারি। এবার এটা আমার বদ্ধতল। আগের কেসে কি করেছিলাম? বদ্ধতলের ভেতরে চার্জটাকে রেখেছিলাম। এবার যদি চার্জটাকে আমরা বাইরে রাখি, বাইরে রাখা মানে কি, মনে করো আমি এইখানে চার্জটাকে রেখেছি, তাহলে এইখানে যদি চার্জটাকে রাখি, মনে করো এখানে প্লাস কিউ পরিমাণ আমি চার্জকে রেখেছি, এই পয়েন্টটাকে আমি ও পয়েন্ট নাম দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো, এই যখন সেন্টারে কেন্দ্রে যখন রেখেছিলাম, দেখো এইভাবে আমরা কি করেছিলাম? একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করেছিলাম, মনে আছে? সলিড অ্যাঙ্গেলটা ওই তো ডিএস কস থিটা বাই আর স্কোয়ার হয়েছিল, এটার ডিস্টেন্স আর ছিল, এরকম একটা বিষয় এসেছিল, তাই না? তো আমরা যদি ধরি যে এইখানে যে চার্জটা আছে, এই চার্জটা থেকে শীর্ষবিন্দু বলা হচ্ছে ওটাকে, এই চার্জটা থেকে আমরা মনে করো একটা সলিড অ্যাঙ্গেল কল্পনা করলাম বা ঘনকোণ কল্পনা করলাম, যেটা হলো ডি ওমেগা ঘনকোণ। এরকম ভাবে একটা ঘনকোণ কল্পনা করলাম। তাহলে ঘনকোণটা আমরা যেটা কল্পনা করলাম সেটা কি হবে? অ্যাকচুয়ালি এইখানে এইভাবে কাট করবে এই সারফেসটাকে, তাই কি না? আচ্ছা, এটাকে যদি আমি আরো এক্সটেন্ড করে দিই, তাহলে এই সারফেসটাকে এসে এইভাবে কাট করবে। বোঝো জিনিসটা? তাহলে ঘনকোণটা কি? এই যে এই আধানটা এইখানে যে কোণ উৎপন্ন করছে, এরকম সার্কুলার যে কোণটা উৎপন্ন করছে সেটাকে বলা হয় ঘনকোণ। তার মানে এই সারফেসের জন্য ঘনকোণ ডি ওমেগা,
এই সারফেসের জন্য ঘনকোণ কিন্তু ডি ওমেগা। ওকে, আমরা ধরে নিলাম যে এই দেখো টোটাল এইটা হলো বাউন্ডারি, মানে এইটা বদ্ধ একটা তল, ঠিক আছে। মনে করো ফুটবল থেকে কিছুটা হাওয়া বের করে নিয়েছো, তাহলে দেখবে এরকম চুপসে যায় না, ওই রকমই চুপসানো একটা সারফেস মনে করো। আমরা করেছি কি তার বাইরে একটা আধান রেখেছি, প্লাস কিউ পরিমাণ আধান রেখেছি, যে আধানটা থেকে ডি ওমেগা পরিমাণ একটা ঘনকোণ তৈরি করেছে এই প্রথম সারফেসে। এই প্রথম সারফেসটার সারফেস এরিয়া আমরা ধরে নিলাম DS1, যেহেতু খুব ক্ষুদ্র সারফেস সেটাকে DS1 ধরে নিলাম। ওকে, দ্বিতীয় যে সারফেসটা আছে সেই সারফেসটার যে তোমার সারফেস এরিয়া সেটাকে আমরা ধরে নিলাম DS2। ওকে, এবার আমরা বললাম কি এইখানে একটা পয়েন্ট ধরলাম, যে পয়েন্টটার নাম দিলাম P, আর এর মাঝামাঝি একটা পয়েন্ট ধরলাম, যে পয়েন্টটার নাম দিলাম আমরা Q। ওকে, দুটো পয়েন্ট ধরলাম। তাহলে কি হচ্ছে, এইখানে যে আধানটা থাকবে সেই আধানটা এই P পয়েন্টের উপরে একটা ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি করবে। মানে আমরা P পয়েন্টে যদি আমরা ধরি একটা পজিটিভ ধনাত্মক আধান রেখেছি, তাহলে তার উপরে এই Q আধানটা একটা বল প্রয়োগ করবে। সেটাই তো আমরা জানি, একক ধনাত্মক আধানের উপরে কোনো একটা চার্জ বা আধান যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাই হলো তার ক্ষেত্র প্রাবল্য। তাহলে এই পয়েন্টে যদি আমরা ক্ষেত্র প্রাবল্য দেখি, ক্ষেত্র প্রাবল্যটাকে আমরা মনে করো এইভাবে আমরা ডিনোট করছি। মনে করো ক্ষেত্র প্রাবল্য এই পয়েন্টে এই চার্জের জন্য যে ক্ষেত্র প্রাবল্য কাজ করবে সেটা মনে করো আমরা এইভাবে ডিনোট করলাম, সেটার মান দিলাম আমরা E1। ওকে, আবার দেখো এই P পয়েন্টের যে ডিস্টেন্স Q পয়েন্ট থেকে সেটাও তো আমার দরকার, তাই না? তো সেটাকে আমি মনে করো আমি নাম দিয়ে দিলাম R1। এই যে ডিস্টেন্সটা আছে সেটা মনে করো R1 ডিস্টেন্সে আছে। ওকে, আর এই যে Q পয়েন্টটা যেটা আছে সেটা মনে করো এইখান থেকে R2 ডিস্টেন্সে আছে। ওকে, তাহলে Q পয়েন্টের যে ডিস্টেন্স সেটা মনে করে রাখো R2। তাহলে এই Q আধানের জন্য এইখানে ক্যাপিটাল Q পয়েন্টে যদি আমরা একটা একক ধনাত্মক আধান রাখি, তার উপরে যে বল প্রয়োগ হবে সেটা হবে এই আধানের জন্য এর উপরে ক্ষেত্র প্রাবল্য, সেটাকে মনে করো আমি নাম দিলাম E2। ওকে, আচ্ছা, এবারে দেখো এই যে সারফেসটা যেটা নিয়েছি সেই সারফেসটা তো একটা র্যান্ডম সারফেস, মানে কোনো একটা স্ফিয়ার নয়। সুতরাং আমি যে এই ক্ষেত্র প্রাবল্যটা নিলাম সেই ক্ষেত্র প্রাবল্যটার সাথে এই সারফেসের যে ডিরেকশন, এই সারফেসটার যে ডিরেকশন সেইটা তো একই দিকে হবে, তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং আমরা ধরে নিলাম যে এর সাথে একটা থিটা কোণ করে থাকবে, ঠিক আছে। এই সারফেসটা মনে করো এর সাথে একটা থিটা কোণ করে থাকবে। তাহলে আমি সারফেসের ডিরেকশনটা বোঝানোর জন্য আমি মনে করো এই দিকে একটা তীর চিহ্ন দিলাম, আর এইখানেও তো আর একটা DS2 সারফেস আছে যার ডিরেকশন এইটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা θ2, এই অ্যাঙ্গেলটা কত হবে θ1। ওকে, এবারে দেখো তাহলে এই সারফেসটার ডিরেকশন হলো এইটা, DS এর ডিরেকশন আর কি। এই যে DS-টাকে যদি ভেক্টর আকারে দিই, DS2টাকে ভেক্টর আকারে দিলে তার ডিরেকশন এইটা। এবারে দেখো এই যে E1 যেটা আছে, ভালো করে বোঝো, ছবিটা বোঝো, তাহলে সব কমপ্লিট হয়ে যাবে। এই যে E1 যেটা আছে এই পয়েন্টে P পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য, তার এই দিক বরাবর মানে সারফেসের দিক বরাবর একটা তার কম্পোনেন্ট থাকবে। তাহলে যেহেতু থিটা কোণ করে আছে, তাহলে E1 এর এই দিক বরাবর কম্পোনেন্ট কত হবে E1 cos θ1। আবার E2 এর এই দিক বরাবর কম্পোনেন্ট কত হবে E2 cos θ2। বোঝা গেল? ছবিটা বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমি গল্পটা কি বললাম, আর টোটাল যে সারফেসটা আছে সেটাকে আমি মনে করো S দ্বারা প্রকাশ করলাম। তাহলে ছবিটা আমি আর একবার বলে দিচ্ছি, তোমরা একটু থরলি শোনো। ছবিটা বোঝাটাই মেন ব্যাপার এখানটা। আমরা ধরে নিলাম যে টোটাল একটা S একটা সারফেস আছে, ক্ষেত্র আছে, ক্ষেত্রফল আছে। সেই ক্ষেত্রফলের বাইরে একটা প্লাস কিউ আধান দিয়েছি, সেটা O পয়েন্টে আছে। এই কিউ পয়েন্ট মানে O পয়েন্টে যে আধানটা আছে সেটা মনে করো এই সারফেসটাকে এইখানে ডি ওমেগা কোণ করে এইখানে একটা DS সারফেসকে কাট করেছে, আর এখানে DS2 সারফেসকে কাট করেছে সেই ডি ওমেগা কোণ করেই। আর এই সারফেসে এর উপরে একটা পয়েন্ট ধরে নিয়েছি P, যে পয়েন্টটার দূরত্ব এইখান থেকে দূরত্ব সেটা হলো R1। আবার এই সারফেসের উপরে একটা পয়েন্ট ধরে নিয়েছি Q, তার এই পয়েন্ট থেকে দূরত্ব ধরে নিয়েছি R2। ওকে, তাহলে এই যে P পয়েন্টের যে পয়েন্টটা ধরেছি তার উপরে এই চার্জের দরুন কি করবে, একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে, যেটা হলো E1। আর এই E1 এরই যেহেতু এই সারফেস যেটা আছে সেই সারফেসটা আমরা ধরে নিয়েছি এই দিক বরাবর, তাহলে সারফেসের দিক বরাবর এর কম্পোনেন্ট কত হবে E1 cos θ1। তেমনিভাবে
এই যে কিউ পয়েন্ট আছে সে পয়েন্টের উপরে এই কিউ আধানের জন্য ক্রিয়াশীল যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা হলো E2। তাহলে E2 এর এই সারফেসের দিক বরাবর কম্পোনেন্ট কত, E2 cos θ2। ওকে, এইটুকু হলো আমার মোটামুটি বোঝার জায়গা, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, আমি তড়িৎ ফ্লাক্স দুই ধরনের হয় বলেছিলাম। যদি কোনো ফ্লাক্স যদি বাইরের দিকে বেরোয় তাহলে তাকে বলা হয় ধনাত্মক, আর যদি কোনো তড়িৎ ফ্লাক্স ভেতরের দিকে ঢোকে তাহলে তাকে বলা হয় ঋণাত্মক। তাহলে দেখো এইখানে যে আধান আছে তার জন্য এই বরাবর যে ফ্লাক্সগুলো যাবে সেগুলো কি হবে, ঋণাত্মক। আর এই সারফেস থেকে দেখো বাইরের দিকে যাচ্ছে, সুতরাং এই সারফেসে যে তোমার ইটা পাবো, ফ্লাক্সগুলো পাবো, সেগুলো পাবো কি ধনাত্মক পাবো। আমরা টোটাল সারফেস নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র এই সারফেসটুকু আর এইটুকু নিয়ে আলোচনা করছি এখন। ওকে, তাহলে আমরা যদি এই DS1 সারফেস আর এই D2S সারফেস মানে DS2 সারফেস যেটা আছে সেই দুটো সারফেস দিয়ে নিট কি পরিমাণ ফ্লাক্স বাইরে বেরোচ্ছে বা ভেতরে ঢুকছে সেটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে টোটাল সারফেসের জন্য তখন আমরা বের করে নিতে পারবো টোটাল সারফেসের উপর ইন্টিগ্রেশন করে। তাহলে আমরা দেখে নিই যে এই DS1 এবং DS2 যে সারফেস আছে বা ক্ষেত্র আছে তার মধ্যে দিয়ে মোট ফ্লাক্স কত। তাহলে কি লিখবো আমরা, DS1 এবং DS2 সারফেস এর মধ্য দিয়ে যাওয়া মোট ফ্লাক্স। তাহলে মোট ফ্লাক্স কতটুকু হবে আমরা সেইটুকু ক্যালকুলেশন করতে চাইছি, ক্লিয়ার। তাহলে দেখো মোট যে ফ্লাক্স হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। ফ্লাক্স নির্ণয় করার জন্য আমরা কি জানি, ফ্লাক্স নির্ণয় করার যে ফর্মুলা আছে সেটা কি, দেখো E.ds, এটাই ফ্লাক্সের ফর্মুলা। এবারে যদি ভেতরে চার্জ থাকে সেজন্য Q/ε হয় এর মান, কিন্তু এইটা কি অ্যাকচুয়ালি E.ds তো, তাই কি না। তাহলে আমরা যদি E.ds যদি করি, এই E1.ds যদি করি, E1.ds যদি করি, এটা কোন দিকে, E1.ds1 যেটা সেটা কোন দিকে, ভেতরের দিকে। তাহলে ভেতরের দিকে যে ফ্লাক্স যাবে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ। আর এই DS2 সারফেস বরাবর যদি দেখি সেটা কি হবে, যেহেতু বাইরের দিকে যাচ্ছে সেটার জন্য প্লাস হবে, সেটার মান কত, E2.ds2। ক্লিয়ার, বোঝা গেল। দেখো আমরা কি বললাম যে এই DS1 সারফেস দিয়ে ফ্লাক্স, এই ফ্লাক্সটা যেহেতু ভেতরের দিকে ঢুকছে সেজন্য আমরা কি করলাম, E1.ds1 করলাম। এই যে E.ds হয় তো, ওটাই করলাম, দেখো E1.ds। এবার এই দ্বিতীয় সারফেসের জন্য যেটা করব সেটা করব কি, E2.ds2। তাহলে এদের মধ্যে যদি ডট প্রোডাক্ট করি তাহলে কত হবে, E1ds1 cos θ1 প্লাস E2.ds2 যদি করি তাহলে কত হবে, E2.ds2 করলে দেখো E2ds2 cos θ2, কারণ এদের মধ্যে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, θ2। ক্লিয়ার। এবারে দেখো এই E1 আর E2 এদের মানটা কত সেইটা আমার জানা দরকার, তাই কি না। তাহলে E1 এর যেটা মান সেটা যদি আমরা এখানে বসাই আর E2 যদি মান আমরা বসাই তাহলে মোটামুটি বাকি ক্যালকুলেশন ঠিক হয়ে যাবে। তাহলে দেখো E1 মানে কি, এইখানে যেটা এই আধানের জন্য যে ক্ষেত্র প্রাবল্য, তাহলে E1 এর মান কত হবে আমরা জানি, E1 এর মান যেটা হবে সেটা হবে Q/K r1 স্কোয়ার। আমরা ডিস্টেন্স এদের মধ্যে ধরে নিয়েছিলাম r1, এই যে দেখো। তাহলে এটা হলো, যেহেতু আমরা সিজিএস সিস্টেমে করছি তাহলে কি এপসাইলন টেপসাইলনের কোনো গল্প আসবে না, DS1 cos θ1 প্লাস E2 এর মান কত হবে, ঠিক সেমভাবে Q/K r2 এর স্কোয়ার, DS2 থাকলো cos θ2 থাকলো। ক্লিয়ার। তাহলে এবারে দেখো এটাকে আমরা কিভাবে মানে অ্যারেঞ্জ করতে পারি সেই জিনিসটা একটু দেখো। এবারে দেখো আমরা বললাম কি Q/K দুটোতেই কমন আছে, Q/K দুটোতেই কমন আছে, আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কত থাকলো, DS1 cos θ1 r1 এর স্কোয়ার প্লাস DS2 cos θ2 r2 এর স্কোয়ার। ক্লিয়ার। কিন্তু দেখো এই যে মাইনাস সাইনটা তো আর এখানে হবে না, মাইনাস সাইনটা থাকবে কি এর আগে থাকবে। ওকে, এবার Q/K আমি রাখলাম। এবার তোমাকে যদি বলি যে এই যে DS সারফেস আছে
কিউ ওয়ান আধানের জন্য এই যে ডিএস সারফেসের উপরে এই যে ডি ওমেগা যেটা সলিড অ্যাঙ্গেল আছে, এই ডি ওমেগাটা ডিএস সারফেসের জন্য কত হবে? দেখো ডিএস ওয়ান সারফেসের জন্য ডি ওমেগার যেটা মান হবে সেটা হবে ডিএস ওয়ান কস থিটা ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার। আবার যদি বলি ডিএস টু সারফেসের জন্য ডি ওমেগার মান কত হবে? দুটোর কিন্তু একই মান হবে, যদি এইটা যদি ডিএস টু কস থিটা টু বাই আর টু এর স্কোয়ার। দেখো এইটার মান আর এইটার মান যখন ক্যালকুলেশন করে দেখবে তাহলে দুটোই কিন্তু ডি ওমেগাই হবে। আমি তো সেটাই বললাম যে এইখান থেকে যে সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেটা তো এর জন্য যা তৈরি করছে সারফেসের জন্য। সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি বোঝো? এই সারফেসের জন্য এখানে কত তৈরি করছে কোণ, আবার এই সারফেসের জন্য এখানে কত কোণ তৈরি করছে। তাহলে দেখো এখানে তোমার মনে হতে পারে যে স্যার সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, তাহলে তো এর ক্ষেত্রে এই ডি ওমেগার মানটা বাড়া উচিত। কিন্তু দেখো এইটা যেমন বাড়ছে তার সাথে সাথে এই ডিস্টেন্সটাও তো বাড়ছে, তাহলে আলটিমেটলি এটা বা এটা যখন করবে তখন দুটোর মানই ডি ওমেগাই হবে। ক্লিয়ার? তাহলে দুটোর মানই কি পেলাম? ডি ওমেগা পেলাম। তাহলে দেখো ডিএস কস থিটা ওয়ান বাই আর স্কোয়ার মানে কি লিখবো? মাইনাস ডি ওমেগা। আবার এটার মান কি হবে? প্লাস ডি ওমেগা। তাহলে মাইনাস আর প্লাস কাটা গিয়ে কত হয়ে গেল? জিরো। তাহলে আলটিমেটলি কত পেলাম? জিরো পেলাম। তাহলে এইটা কি ক্যালকুলেশন করলাম আমরা? এতক্ষণ যেটা ক্যালকুলেশন করলাম সেটা হলো ডিএস ওয়ান এবং ডিএস টু যে সারফেস আছে এই সারফেসের মধ্যে দিয়ে নেট কত ফ্ল্যাক্স পাচ্ছি সেটা পাচ্ছি দেখো জিরো। তাহলে নেট ফ্ল্যাক্স যদি জিরো পাই ওইটুকু সারফেসের মধ্যে দিয়ে, তাহলে টোটাল সারফেসের ক্ষেত্রে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল সারফেসের জন্য ইন্টিগ্রেশন করলেও জিরো হয়ে আসবে, স্বাভাবিক। জিরোর ইন্টিগ্রেশন যদি করো জিরো হয়ে আসবে। তার মানে বুঝতে পারছি যে কোনো বদ্ধতলের যদি বাইরে কোনো আধান থাকে, একটা আধান থাকতে পারে, একাধিক আধান থাকতে পারে, যদি বদ্ধতলের সেটা বাইরে থাকে তাহলে এই বদ্ধতলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স বের হয় তার মান হয় কি? শূন্য। বোঝা গেল? আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি। মনে করো এই বদ্ধতল দিয়ে দিয়েছে, এখানে তোমাকে একটা এরকম বদ্ধতল দিয়ে দিয়েছে, দিয়ে বললে এর ভেতরে একটা মাইনাস কিউ চার্জ আছে, একটা প্লাস কিউ চার্জ আছে, তাহলে এর মধ্যে দিয়ে কত পরিমাণ ফ্লাক্স বেরোবে সেটা ক্যালকুলেশন করো। তাহলে দেখো আমরা ফ্লাক্স ফাইয়ের মান কি জানি? ফাই ইজ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান কি হয়? অ্যাকচুয়ালি কিউ বাই এপসাইলন হয়। তাহলে কিউ বাই এপসাইলন মানে কত চার্জ এনক্লোজড আছে এর ভেতরে। তাহলে দেখো এখানে নিট যে চার্জ পাচ্ছে একটা মাইনাস কিউ প্লাস কিউ মিলিয়ে কত হয়ে যাচ্ছে? এরা দুজন মিলিয়ে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটার মান যদি জিরো হয়ে যায়, জিরো বাই এপসাইলন মান কত? জিরো। তার মানে যখন ভেতরে ধরো অনেকগুলো চার্জ দেওয়া আছে, অনেকগুলো চার্জ দেওয়া থাকলেও যদি তাদের যোগফল জিরো হয়ে যায় তাহলে তখন সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু বাইরের দিকে যে ফ্লাক্স বেরোবে তার মান হয়ে যাবে শূন্য। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে? এবার বোঝো, এবার আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যে এই যে গসের উপপাদ্য বা গাউসের উপপাদ্য যেটা করছি তার কিছু প্রয়োগ আছে, কিছু অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশানগুলো কি আছে না আছে সেগুলো একটু আমাদেরকে করতে হবে। ঠিক আছে? এবার যেটা হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন অফ গস থিওরেম। এই যে গসের যে থিওরেমটা আমরা শিখলাম তার বাস্তবে অ্যাপ্লিকেশন কি আছে। তাহলে দেখো এই গসের উপপাদ্যটাকে প্রয়োগ করে আমরা কিন্তু বেশ কিছু বিষয় ক্যালকুলেশন করতে পারি। তার মধ্যে একটা হলো যে ধরো কোথাও একটা বিন্দু আধান আছে, ঠিক আছে? তাহলে বিন্দু আধানের জন্য তোমাকে যদি কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হয় সেটা যদি ক্যালকুলেশন করতে বলি, তার মানে কি যে এখানে মনে করো একটা বিন্দু আধান আছে, এখান থেকে মনে করো তোমাকে আমি বললাম যে এখান থেকে আর দূরত্বে একটা পয়েন্ট আছে, এখানে বিন্দু আধান মনে করো কিউ পরিমাণ আধান আছে, তাহলে আর দূরত্বে কোনো পরিমাণে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত আছে সেটা বের করো। তাহলে দেখো এই ক্যালকুলেশন কিন্তু তোমরা অলরেডি আগে করেছো, করোনি? এই যে এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইজ ইকুয়ালস টু, যদি আমরা এসআই সিস্টেমের ক্ষেত্রে করি তাহলে কত হবে? 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার হয়। এটা তোমরা জানো, জানো না? জানো। এবার এইটাই যদি আমরা গসের থিওরেমের সাহায্যে বা গসের উপপাদ্যের সাহায্যে যদি আমরা করতে চাই, যে কোনো একটা যদি চার্জ থাকে তাহলে ওই বিন্দু আধানের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত পাবো অন্য একটা পয়েন্টে, সেইটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তাহলে আমরা ধরে নিলাম যে এইখানে মনে করো একটা আধান আছে, মনে করো প্লাস একটা আধান আছে, তার মান কত দেবো? মনে করো প্লাস কিউ আধান দিলাম। ক্লিয়ার?
দিয়ে তোমাকে বললাম এই আধানটা থেকে আর দূরত্বে কোনো একটা পয়েন্টে তুমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তাহলে আমরা কি করব, আর দূরত্বে একটা পয়েন্ট ধরে নেব, এইটা একটা আর দূরত্বে পয়েন্ট ধরে নিলাম। তার মানে এইখান থেকে এই আধানটা থেকে এর যে দূরত্ব সেটা কত না স্মল আর। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টে যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, তাহলে দেখো আমরা যে গসের থিওরেম বা গসের উপপাদ্যটা পড়লাম, সেখানে কি পড়লাম, সেখানে মূল বিষয় ছিল এরকম যে কোনো একটা চার্জ বা আধান যদি কোনো একটা বদ্ধ তলে আবদ্ধ থাকে, তাহলে সেখান থেকে কি পরিমাণ ফ্লাক্স বেরোয় সেইটা আমরা জানি। সেখান থেকেই কিন্তু আমরা এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করতে পারি। তাহলে সেটা নির্ণয় কিভাবে করব, দেখো আমরা কি করব, এই যে কিউ আধানটা আছে না, সেখান থেকে যে পয়েন্টে তোমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলেছে, আমরা কি করলাম সেই পয়েন্টটাকে ধরে আমি একটা বৃত্ত বা একটা সারফেস কল্পনা করব। বুঝো, আমি কি করলাম, এই পয়েন্টটাকে ধরে আমি একটা সারফেস কল্পনা করছি, একটা বৃত্তাকার সারফেস এঁকে নিচ্ছি। ওকে, যদিও বৃত্তটা দেখতে বেশ ভালো হচ্ছে, তোমরা জানো যে আমি ছবি ভালো আঁকি, তো এ নিয়ে কোনো সন্দেহের কোনো ব্যাপার নেই, অ্যাডজাস্ট করে নাও। যাই হোক, তো এইটা আমরা দেখো একটা গোলীয় একটা তল কল্পনা করলাম, তাই না, যে এই যে পয়েন্ট আমাকে বের করতে বলেছে সে পয়েন্টকে করে আর কি ব্যাসার্ধ ধরে আর কি সেন্টার থেকে আমরা একটা তল কল্পনা করলাম। এই যে তল যেটা কল্পনা করলাম সেটাকে বলা হয় গাউসীয় তল। ঠিক আছে, এই তলটাকে বলা হয় গসিয়ান সারফেস ইংলিশে, বা বাংলায় বলা হয় গাউসীয় তল। এবার কি করব আমরা, এবার এই গাউসের উপপাদ্য থেকে যেভাবে করেছি আমরা সেইভাবেই এগোবো। কিভাবে এগোবো, এই যে তলটা নিলাম, তাহলে এই তলের উপরে আমি এইখানে একটা খুব ক্ষুদ্র একটা সারফেস কল্পনা করতে পারি। যে ক্ষুদ্র সারফেসটা ধরে নিলাম আমরা ডিএস। তাহলে একটা জিনিস ভাবো, যদি আমি এটাকে যদি একটা বৃত্ত ধরি আর বৃত্তের মাঝে যদি একটা আধান থাকে, তাহলে সেই আধানটা কি হবে, লম্বভাবেই তো বাইরের দিকে ফিল্ড দেবে। এখানে যদি একটা পয়েন্ট কল্পনা করি, তাহলে এই পয়েন্টের উপরে এই চার্জ যে ক্ষেত্র প্রাবল্য দেবে সেটার ডিরেকশন কোন দিক বরাবর হবে বলো দেখি? অবশ্যই এই দিক বরাবর হবে, লম্বভাবে হবে। তাহলে ই এর ডিরেকশন এইটা। আবার দেখো এই সারফেস যেটা আছে সেটা যেহেতু বৃত্তীয় সারফেস, তাহলে তার যে ডিরেকশন সেটার ডিরেকশনও এইটা। তার মানে এইখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই ই এর ডিরেকশন এবং ডিএস এর ডিরেকশন এখানে কিন্তু একই, তাই কি না? ই এবং ডিএস দুটো ডিরেকশনই একই, তার মানে এরা দুজন একে অপরের সাথে সমান্তরালভাবে আছে। এবার গাউসের উপপাদ্য যদি এইটার উপরে লাগাই, এই সারফেস টোটাল যে সারফেসটা আছে এই সারফেসটার উপরে যদি গাউসের উপপাদ্য লাগাই, তাহলে গাউসের উপপাদ্য কি বলে, ফাই ইজ ইকুয়ালস টু ই ডট ডিএস। এই যে এখানে যে একটা দেখো বৃত্তের মতো গোল দিচ্ছি না, তার মানে বোঝায় ক্লোজড ইন্টিগ্রাল, তার মানে কি গোটা সারফেসের জন্য ইন্টিগ্রালটাকে বোঝায়। ঠিক আছে, তাহলে কি হবে, ই ডট ডিএস হলো ফাই ইজ ইকুয়ালস টু, তাহলে ই ডট ডিএস হলো, এবার এদের মধ্যে অ্যাঙ্গেল কত, দুটো যেহেতু সমান্তরাল, অ্যাঙ্গেল কত 0, তার মানে কি এর মান কত হবে, ই ডিএস কস 0, কস 0 এর মান কত হয়ে যাবে 1, তার মানে এইটার যেটা মান হবে সেটা হবে ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডিএস। ভেক্টর চিহ্ন উঠে গেল, ঠিক না? তাহলে এই যে ইডিএস ফাই ইজ ইকুয়ালস টু এইটার মান কত হয়, টোটাল ভেতরে কতটুকু চার্জ আছে বাই এপসাইলন, এটাই তো হয় আমরা জানি। এপসাইলন কি, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে গসের থিওরেম অনুসারে ফাই ইজ ইকুয়ালস টু এখানে কি পেলাম, ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু টোটাল কি পরিমাণ ভেতরে চার্জ আছে বাই এপসাইলন, এইটা আমরা পেলাম। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার একটা জিনিস বোঝো, যে আমি যদি এই ই ডট ডিএস যেটা আছে, এই যে ই ডট ডিএস যেটা আছে, এই ই ডট ডিএস এর যদি আমি ইন্টিগ্রেশন করি মানে কি এই টোটাল সারফেসের উপরে ইন্টিগ্রেশন যদি করি, তাহলে প্রত্যেকটা সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ই এর মান তো ফিক্সড হবে, এখানেও যা ই হবে, এখানেও ই, এখানেও ই, এখানেও ই, প্রত্যেক ক্ষেত্রে ই এর মান সেম হবে। তার মানে এই যে ইন্টিগ্রেশনটার বাম পক্ষটা যেটা আছে সেটার ইটা বাইরে বেরিয়ে যাবে, আর ক্লোজড ইন্টিগ্রাল অফ কি থাকবে, ডিএস থাকবে, সমান কি হবে, কিউ বাই এপসাইলন হবে, তাই কি না? তাহলে কি থাকলো, ই ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএস মানে কি এই ক্ষুদ্র সারফেসটাকে টোটালটার জন্য যোগ করলে কত হয়, ইন্টিগ্রেশন মানে তো যোগ, তাহলে ডিএসটা টোটাল সারফেসে যদি যোগ করো তার মানে এটার মান কত হয়ে যাবে, টোটাল এর যে সারফেস এরিয়া, তাহলে এটা যেহেতু একটা স্ফেরিক্যাল সারফেস, তাহলে ওর সারফেস এরিয়ার মান কত, 4 পাই, ওর ব্যাসার্ধ জানি আমি আর, তাহলে 4 পাই আর স্কোয়ার হবে। ক্লিয়ার?
তাহলে সেটা ইজিকস্ট কি হবে না কিউ বাই এপসাইলন হবে। তাহলে এইখান থেকে দেখো ই ইজিকস্ট কত পাচ্ছি, ই ইজিকস্ট কত পাচ্ছি কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার, ঠিক না? বা এটাকে যদি আমি আগের মতো করে সাজিয়ে লিখতে চাই ই ইজিকস্ট কত লিখবো 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। তাহলে দেখো এই যে রাশিমালাটা পেলাম সেটা কি পেলাম, এই রাশিমালাটা পেলাম যে একটা কিউ আধান আছে, কিউ আধানের জন্য কিউ আধান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, সেটার মান কত পেলাম ই ইজিকস্ট 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। দেখো একটু আগে তোমাকে দেখিয়েছিলাম সেই আগে যেটা আমরা যে প্রসেস শিখিয়েছিলাম সেই অনুযায়ী তো এ তো 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার হচ্ছে, এখানেও সেটাই হচ্ছে। তার মানে আমরা যেটা ক্যালকুলেশন করলাম গসের থিওরেম অনুসারে সেটা কিন্তু সঠিক হয়ে গেছে। এটাই হচ্ছে গসের থিওরেমের একটা অ্যাপ্লিকেশন। এটা না হয় একটা সহজ কেস ছিল। এবার যদি আমি আরও অন্যরকম কেস বলি, কীরকম কেস, ধরো আমরা এখানে চার্জটা একটা পয়েন্টে রেখেছি, চার্জটাকে যদি আমি একটা পয়েন্টে না রেখে আমি যদি চার্জটাকে মনে করো আমি একটা স্ফিয়ারের উপরে ছড়িয়ে দিলাম, তার মানে কীরকম, মনে করো একটা পাতলা খোলক আছে, পাতলা খোলক বোঝো তো, মনে করো ডিমটাকেই তুমি মনে করো একটা পাতলা খোলক, সেটা তো ওভাল শেপের হয়, আমি ওটা স্ফিয়ার শেপের নিলাম বা পাতলা একটা বল নিলাম। তাহলে ওই বলটাকে যদি আমি আধান দিই, চার্জ দিই, তাহলে সেই চার্জটা কি হবে ওই গোলীয় যে তলটা আছে সেই বরাবর ছড়িয়ে থাকবে, ঠিক না? থাকবে তো? আচ্ছা, তাহলে আমরা কি করব যে আমরা ধরে নিলাম যে একটা গোলীয় তল ধরে নিই, এটা যেটা করছি সেটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন। সেকেন্ড অ্যাপ্লিকেশনটা কি না সুষম আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে? তাহলে পাতলা, এটাকে যদি আমরা লিখি সেটাকে কি লিখবো পাতলা গোলীয় খোলক, পাতলা পাতলা গোলীয় খোলকের জন্য ই, ওকে। তার মানে কোনো একটা পাতলা গোলীয় খোলক আছে, আমরা ধরে নিলাম যে এইখানে একটা পাতলা গোলীয় খোলক হলো এটা, ওকে। এই পাতলা গোলীয় খোলকটাকে মনে করো আমি একটা কিউ পরিমাণ আধান দিয়েছি, তড়িৎ আধান দিয়েছি, এর একটা সেন্টার আছে। তাহলে কিউ পরিমাণ যদি তড়িৎ আধান দিই এই পাতলা গোলীয় খোলকটাকে, তাহলে সেটা এর উপরে ছড়িয়ে যাবে পাতলা গোলীয় খোলকটাই দিয়ে। তোমাকে বললাম এই খোলকটা থেকে একটা বেশ কিছুটা দূরে মনে করো এই একটা পয়েন্ট, এই যে পয়েন্টটাকে নাম দিলাম আমি মনে করো পি নাম দিলাম। এই পি পয়েন্টে এই এটাকে ধরো আমি নাম দিলাম ও পয়েন্ট, ওকে। তাহলে এই যে পাতলা গোলীয় খোলক আছে, পাতলা গোলীয় খোলকটার জন্য তোমাকে বললাম পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে সেইটা ক্যালকুলেশন করে তুমি দেখাও। তাহলে তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে, তো আমি ধরে নিলাম যে পাতলা যে গোলীয় খোলকটা আছে তার ব্যাসার্ধ আছে একটা নির্দিষ্ট, আমি ধরে নিলাম আর এই গোলকের কেন্দ্র থেকে আমরা ধরে নিচ্ছি এক্স দূরত্বে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হলো পি পয়েন্ট। তাহলে এই খোলকটার জন্য, খোলকের যে কিউ পরিমাণ আমি বাইরে থেকে চার্জ দিয়েছি, এই চার্জের জন্য এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কি ভাবতে পারি, একটা জিনিস ভাবো, যদি আমরা এক কাজ করি যে আমরা ভাবলাম যে এই পয়েন্টটাকে করে ধরে আমি একটা সারফেস কল্পনা করলাম, একটা বৃত্ত কল্পনা করলাম আগের মতো। দেখো এই গাউসের উপপাদ্যের সাহায্যে যখন কোনো ক্যালকুলেশন করতে হবে তখন কিন্তু এরকম একটা সারফেস তোমাকে কল্পনা করে নিতে হবে, আগেও তাই করেছি। তাহলে এই পয়েন্টে বের করতে বলেছে, আমি এই পয়েন্টটাকে ধরে একটা কি করলাম একটা বৃত্তাকার সারফেস ধরে নিলাম। তাহলে আমরা ভাবতে পারি না যে এই সারফেসের তুলনায় টোটাল যে চার্জটা এই যে সেন্টার আছে এই সেন্টারে কেন্দ্রীভূত আছে, এই যে কিউ যে চার্জটা সেটা এই গোলকে তো ছড়িয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু সেটা আমরা এর সাপেক্ষে যখন ভাববো তখন ভাবতে পারি এর কেন্দ্রে ছড়িয়ে আছে, ঠিক কি না? তাহলে এই কেন্দ্র থেকে ফ্লাক্সটা চারিদিকে ছড়িয়ে যাবে, বোঝা গেল? তাহলে যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে যদি আমরা গাউসের উপপাদ্য যদি আমরা লাগাই তাহলে ঘটনাটা কি ঘটবে? গাউসের উপপাদ্য কি বলছে? গাউসের উপপাদ্য বলছে যে ফ্লাক্স যেটা বেরোবে বাইরে
ফাই ইজ ইকুয়ালস টু কি হবে ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস। ফাই ইজ ইকুয়ালস টু কি হবে ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস হবে। আর এই ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস এর মান কত হবে টোটাল ভেতরে কতটুকু চার্জ আছে বাই এপসাইলন, তাই তো হয়, তাই কি না, বোঝা গেল? টোটাল ভেতরে কতটুকু চার্জ আছে বাই এপসাইলন। এবার ঘটনা হলো এই যে ই ডট ডিএস যেটা আছে সেটার ক্ষেত্রে দেখো ই এর যে ডিরেকশন, এই পয়েন্টে ই এর ডিরেকশন কোন দিকে হবে না এই দিকে হবে। আবার ডিএস যদি এখানে যদি খুব ক্ষুদ্র একটা সারফেস কল্পনা করি তাহলে এই সারফেসের ডিরেকশনও এদিকে হয়ে যাবে, কারণ কি এটা একটা বৃত্তাকার সারফেস। তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল জিরো, তাহলে দুজনের মধ্যে যদি অ্যাঙ্গেল জিরো হয় তাহলে কত হবে দেখো ই ক্লোজড ইন্টিগ্রাল তো থাকবে, ইন্টিগ্রেশন সাইন তো থাকবে, ই ডিএস কস জিরো হয়ে যাবে। কস জিরোর মান কত 1, তাহলে ওটা আর করলাম না, তাহলে কত হলো কিউ বাই এপসাইলন। এবারে দেখো ই এর মান এখানে যে এটা হবে, এখানে যদি আমি একটা এরকম সারফেস ধরে নিই সেখানেও ই এর মান সেম হবে, কারণ এখান থেকে এটার দূরত্ব কত হবে এক্স সেম হবে। তাহলে ইটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, বাইরে বেরিয়ে গেল ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএস সমান কত কিউ বাই এপসাইলন। ওকে, এবার এই যে ডিএস যে সারফেসটা, এই যে ডিএস যে সারফেসটা আমি ধরেছি এখানে, মনে করো ডিএস সারফেস ধরেছি, এই যে ডিএস সারফেসটার যা যেটুকু আছে এটাকে যদি টোটাল স্ফিয়ারটা জুড়ে যদি যোগ করে দিই তাহলে কি হবে টোটাল ক্ষেত্রফলটা স্ফিয়ারের, স্ফিয়ারটার ব্যাসার্ধ কত এক্স, এই ভেতরটার ভেবো না, আমরা তো এই সারফেস নিয়ে কথা বলছি, তাহলে ভেতর এটার ব্যাসার্ধ কত এক্স, তাহলে ই থাকলো, তাহলে এর ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল কত হবে 4 পাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত কিউ বাই এপসাইলন। তাহলে ই ইজ ইকুয়ালস টু কত পেলাম আমরা কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু এক্স স্কোয়ার, তা পেলাম কি না? তাহলে সেটাকে যদি লিখতে পারি আমরা কি মানে আমাদের চেনা ফর্মে 1/4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার পেলাম। এটাই হয়ে গেল এই যে ই ইজ ইকুয়ালস টু যেটা পেলাম 1/4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার যেটা পেলাম, এটাই হয়ে গেল আমার এই যে একটা গোলীয় সারফেসে যদি আমি কিউ পরিমাণ আধান দিই তার জন্য সেখান থেকে এক্স দূরত্বে অবস্থিত কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এটাকে যদি আমি বলি সিজিএস সিস্টেমে কত হবে, সিজিএস সিস্টেমে কত হবে ই এর মান, তাহলে সিজিএস সিস্টেমের ক্ষেত্রে কি হয় শুধুমাত্র কিউ বাই কে এক্স স্কোয়ার হয়ে যাবে, বোঝা গেল? এই গেল বিষয় আমাদের। আচ্ছা, এবার এইটারই যদি একটু উল্টো কেস করি, মনে করো কেস 3, একটু উল্টো কেস মানে কি, যদি এই যে খোলকটা ধরেছিলাম এই খোলকের ভেতরে যদি এই পয়েন্টটা থাকে তাহলে সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে আমরা কি ধরবো যে পি বিন্দু খোলকের ভিতরে অবস্থিত, তাহলে যদি খোলকের ভেতরে অবস্থিত হয় তাহলে কত হবে? তাহলে দেখো, তাহলে সেক্ষেত্রে আমাদের ছবিটা কেমন হবে সেটা একটু আঁকা দরকার। মনে করো আমি এখানে খোলকটা আছে, এখানে যে খোলকটা যেটা ছোট করে এঁকেছিলাম সেটা এবার মনে করো বড় করে আঁকলাম, ঠিক আছে? তাহলে এই খোলকের সেন্টার এইটা, তাহলে খোলকটার ব্যাসার্ধ কত আর। এবার আমরা ধরে নিলাম পি একটা পয়েন্ট, এমন একটা পয়েন্ট যেটা কি না ওর ভেতরে অবস্থিত। তোমার কোথায় ধরতে ইচ্ছা হচ্ছে, মনে করো এখানে ধরলে, এটা হলো পি পয়েন্ট, এই যে পয়েন্টটা তুমি ধরলে সে পয়েন্টটা মনে করো পি পয়েন্ট। তাহলে তোমাকে যদি বলি যে এই খোলকে আমি কিউ পরিমাণ আধান দিয়েছি, সে আধানটা কি হয়েছে খোলকের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক? এবার আমি যে পয়েন্টটা ধরেছি সে পয়েন্টটা ধরেছি এই ভেতরে। দেখো এই যে খোলক মানে কি, খোলক মানে হলো ভেতরটা ফাঁপা, বাইরেটা শুধুমাত্র এই দেওয়া আছে, ঠিক আছে, সারফেসে। তাহলে এই যে পি পয়েন্টে সেখানে যদি ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা যদি আমাকে বের করতে বলে তাহলে কি করব, সেম ভাবে যে পয়েন্টে বলবে সেখানে একটা এরকম গাউসীয় তল কল্পনা করে নেব। তাহলে গাউসীয় তল কল্পনা করে নিলাম, এই যে পয়েন্ট আছে সেটা কি পি পয়েন্ট, এই পয়েন্ট থেকে দূরত্ব কত
এখান থেকে দূরত্ব কত না এক্স দূরত্বে অবস্থিত, আর এর ব্যাসার্ধ কত আর, ব্যাসার্ধ এটা। এবার একটা জিনিস ভাবো, যে এইটার ক্ষেত্রে যদি আমরা এই গাউসের উপপাদ্য যদি লাগাই, গাউসের উপপাদ্য কি বলছে, ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস সমান কি, এখানে আমরা একটা কি ডিএস সারফেস ধরেছি, তাই ই ডট ডিএস কত হয় কিউ বাই এপসাইলন হয়, তাই তো। এবার আমাকে একটা জিনিস বলো, যে আমি যদি আধানটা কিউ পরিমাণ আধান যদি এই গোলকটাকে দিই, খোলকটাকে দিই, তাহলে আধানটা কোথায় থাকবে, এইভাবে এই বাইরে ছড়িয়ে থাকবে নিশ্চয়ই। তাহলে এর কেন্দ্রে মানে এই যে গাউসীয় তলটা কল্পনা করেছি তার ভেতরে কি কোনো আধান আছে, নেই, স্বাভাবিক, কারণ আধানটা টোটালটা বাইরে ছড়িয়ে আছে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে বাইরে যদি আধান থাকে তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু 0 হয়ে যায়, ঠিক আছে, মানে ফ্লাক্সের মান 0 হয়ে যায়। তাহলে যে গাউসীয় তল আছে তার ভেতরে যদি কোনো আধান না থাকে, তাহলে এখানে কি কিউ বাই এপসাইলন নট লিখতে পারবো, লিখতে পারবো না, সেখানে কি লিখতে হবে আমাকে 0 বাই এপসাইলন নট লিখতে হবে, তাই না। তাহলে 0 বাই এপসাইলন নট লিখতে হলো, আর এটা কত আছে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস, এটা ধরো ই ইন্টু ডিএস থাকলো সমান কত 0, তাহলে ই ডিএস সমান 0 হলো, ইটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ডিএস এর যদি ইন্টিগ্রেশন করি কত হবে 4 পাই এক্স স্কোয়ার, মানে এই সারফেসটা ক্ষেত্রফল সমান কত 0, তাহলে ই এর মান কত 0 বাই 4 পাই এক্স স্কোয়ার সমান কত আলটিমেটলি 0, তাহলে এখানে অতএব ই সমান কত পেলাম 0। বুঝলে বিষয়টা? তার মানে হলো যদি কোনো একটা আধান কোনো খোলক বরাবর ছড়িয়ে থাকে আর ওই খোলকের ভেতরে যদি কোনো পয়েন্টে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কিন্তু 0 হয়ে যাবে। বোঝা যাচ্ছে? ইন্টারেস্ট আসছে? মজা পাওয়া যাচ্ছে? এইভাবে কিন্তু ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে। এবার অন্য আর একটা কেসে আসি। এবার যেটা করব কেস 4 মনে করো। কেস 4 আমরা যেটা বলবো সেটা হচ্ছে দেখো তোমাদেরকে একটা বলে দিই ইন্টারেস্টের জন্য, এই যেগুলো আলোচনা করছি আমি, এই যে কটা গাউসের উপপাদ্যের প্রয়োগ আলোচনা করছি, এর মধ্যে থেকে একটা কিন্তু প্রয়োগ আসবেই, মাস্ট, পরীক্ষায় একটা প্রয়োগ আসবেই, লিখে রেখো। হ্যাঁ, তাহলে এবার যেটা করব সেটা হচ্ছে মনে করো অসীম দৈর্ঘ্যের একটা আমি আহিত তার নিলাম, দিয়ে তোমাকে বললাম যে এই তার থেকে কিছু দূরে একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। তাহলে কি আমরা অসীম দৈর্ঘ্যের একটা তার কল্পনা করলাম। তার মানে কি অসীম দৈর্ঘ্য বোঝাতে হলে এই যে এই পয়েন্টটাকে ডট ডট দিয়ে দিতে হয়, এই দিকটাকেও ডট ডট দিয়ে দিতে হয়। তার মানে কি এদিকেও অসীম বরাবর চলে গেছে, এদিকেও অসীম বরাবর চলে গেছে। ওকে, ঠিক আছে। এবার এই অসীম দৈর্ঘ্যের যে তারটা কল্পনা করলাম, আমি বললাম সেখান থেকে মনে করো এই কিছু দূরত্বে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হলো পি। তোমাকে বললাম যে এই তারটাকে আমি চার্জ দিয়েছি, কি পরিমাণ চার্জ দিয়েছি না মনে করো কিউ পরিমাণ চার্জ দিয়েছি। সেখান থেকে এই তারটা থেকে এক্স দূরত্বে একটা পয়েন্ট আছে, পয়েন্টটার নাম কি না পি। এই যে পি যে পয়েন্টটা আছে এক্স দূরত্বে, এই পি পয়েন্টে তোমাকে বের করতে হবে কি না তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় এই পি পয়েন্টে। তাহলে এখানে যদি গাউসের উপপাদ্য লাগাতে হয় তাহলে আমরা কিভাবে লাগাতে পারি জিনিসটা ভাবো। তাহলে আমাকে ভাবতে হবে এনি হাউ যা করে হোক আমাকে একটা ওই গাউসীয় একটা সারফেস নিয়ে আসতে হবে। তাহলে সারফেসটা নিশ্চয়ই আমি এইভাবে একটা তার আছে, তাহলে তারটার চারিদিকে সারফেস কিভাবে কল্পনা করা যেতে পারে? একটাই প্রসেস আছে, সেটা হলো এই তারের চারিদিক দিয়ে আমি একটা চোঙ কল্পনা করে নেব, বুঝছো না? তারের চারিদিকে আমি এইভাবে একটা চোঙ কল্পনা করে নিলাম। অ্যাকচুয়ালি ছবিটা আঁকাটা খুব একটা ঠিক হলো না। আচ্ছা, ছবিটা আমি চেঞ্জ করছি, একটু চেঞ্জ করছি, একটু কারেকশন দরকার। মনে করো যে ওই যে তারটা আছে সেটা মনে করো এইটা, তারটা এইটা, সেখান থেকে পি পয়েন্ট দূরত্বে আমাকে একটা এই এক্স দূরত্বে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার নাম পি, সে পয়েন্টটা আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলেছে। আমি কি করব তাহলে এই যে পি যে পয়েন্টটা আছে সেই পি পয়েন্টটাকে নিয়ে একটা সারফেস তৈরি করব। এই যে দেখো এই তার বরাবর আমাকে কি করেছি, এই তার বরাবর, এইটা অসীম তার বোঝানোর জন্য এটা দিলাম।
আমরা কি করেছি যে মনে করো এইটা আমি তারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই তারটা থেকে x দূরত্বে একটা পয়েন্ট আছে যে পয়েন্টটার নাম P, সেই P পয়েন্টে এই তারে যা আধান আছে তার দরুন তোমাকে ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা বের করতে হবে। ওকে, তাহলে এই যখন তারটার কথা বলবো তাহলে তারটায় আমি কি করেছি না, তারটায় আমি কিউ পরিমাণ একটা আধান দিয়ে দিয়েছি তারটায়। তাহলে তারটায় যদি আমি কিউ পরিমাণ আধান দিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে দেখো, তারটায় যদি আমি কিউ পরিমাণ আধান দিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে সেটা দেখো। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই যে চোঙটা কল্পনা করলাম তার দৈর্ঘ্য হলো এল দৈর্ঘ্যের একটা চোঙ কল্পনা করেছি। ওকে, তাহলে এল দৈর্ঘ্যের যদি চোঙটা কল্পনা করি আর এই তারে আমি কতটুকু আধান দিয়েছি না কিউ পরিমাণ আধান দিয়েছি, ক্লিয়ার? তাহলে আমাকে একটা জিনিস বলো যে এই তারে এই চোঙটার ভেতরে কতটুকু পরিমাণ আধান আছে টোটাল, মানে টোটাল কিন্তু কিউ আধান না, সরি এখানে আমার একটু বলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে কিউ যা আধানটা দিয়েছি সেটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে, ঠিক আছে, প্রতি একক দৈর্ঘ্যে আমি কিন্তু কিউ পরিমাণ আধান দিয়েছি, ঠিক আছে। তাহলে একক দৈর্ঘ্যে যদি কিউ পরিমাণ আধান দিই তাহলে এইটুকু থেকে এইটুকুর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এল দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ আছে, এল দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ আছে তার মান কত হবে, কিউ ইন্টু এল হবে, বোঝা গেল? তাহলে এখানে যদি গাউসের উপপাদ্য লাগাই, গাউসের উপপাদ্য যখন লাগাবো তখন দেখো এই তারের জন্য যে ফিল্ডটা কাজ করবে সেটা এই দিক বরাবর কাজ করবে, ঠিক? তাহলে এই দিক বরাবর যদি কাজ করে তাহলে এইটার ক্ষেত্রে গাউসের যদি উপপাদ্য লাগায়, গাউসের উপপাদ্য বলছে ই ডট ডিএস সমান কি হয়, টোটাল চার্জ বাই এপসাইলন। টোটাল চার্জের মান কত, এই এল দৈর্ঘ্যের যে চোঙটা কল্পনা করেছি সেখানে টোটাল দৈর্ঘ্যের চার্জের মান কত হলো, এল ইন্টু কিউ, কারণ প্রতি একক দৈর্ঘ্যে চার্জ আছে কিউ, তাহলে এল দৈর্ঘ্যের চার্জ কত, এল ইন্টু কিউ, তাহলে টোটাল চার্জ কিউ বাই এপসাইলন হলো। এবার এটার ক্ষেত্রে ই এর যা ডিরেকশন, এস এর ডিরেকশন একই দিকে, তাহলে ই কি কনস্ট্যান্ট, ই ডট ডিএস সমান কি এল কিউ বাই এপসাইলন। তাহলে ইটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। তাহলে ডিএস এর যদি ইন্টিগ্রেশন করি, ডিএস মানে কি এইখানে খুব ক্ষুদ্র একটা সারফেস কল্পনা করেছি তার ইন্টিগ্রেশন, তাহলে টোটাল চোঙের ক্ষেত্রফল হয়ে যাবে সেটা। তাহলে টোটাল চোঙের ক্ষেত্রফল কত হবে, এইটা 2 পাই আর ইন্টু এল, তাহলে 2 পাই এক্স, এর ব্যাসার্ধ তো এক্স, তাহলে 2 পাই এক্স ইন্টু এল সমান কত, এল ইন্টু কিউ বাই এপসাইলন। তাহলে কি হয়ে যাবে আমার, এল এর মান আর এল এর মান এটা আর এটা কেটে যাবে, তাহলে ই ইকুয়াল টু কত পেলাম, 1/2 পাই এপসাইলন কিউ বাই এক্স, এটা পেলাম। তাহলে এই যে রাশিটা পেলাম ই ইকুয়াল টু 1/2 পাই এপসাইলন কিউ বাই এক্স, যেটা পেলাম সেটা হলো এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে অসীম দৈর্ঘ্যের যদি একটা রিজু তার থাকে সেই তারে প্রতি একক দৈর্ঘ্যে যদি আমি কিউ পরিমাণ চার্জ দিই তার জন্য একটা পি এক্স দূরত্বে একটা পয়েন্ট পি, সেই পি পয়েন্টের যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার মান হলো ই ইকুয়াল টু 1/2 পাই এপসাইলন কিউ বাই এক্স। ওকে, আরেকটা জিনিস বলে দিই, এইখানে দেখো এই যে সারফেস আর এই সারফেস বরাবর মানে বাইরের দিকে আর এইদিকে কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে না। ওকে, কারণ এটা তারের দৈর্ঘ্যের সাথে সমান্তরালভাবে আছে। ওকে, আচ্ছা আর দুটো কেস আছে, সেই দুটো আলোচনা করলে মোটামুটিভাবে আমাদের এইটা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো চলো এবার যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যদি কোনো একটা অসীম মনে করো একটা মনে করো একটা সমতল একটা পাত আছে, ঠিক আছে, একটা সমতল একটা পাত আছে, সেই সমতল পাতটাকে যদি আমি সুষমভাবে আহিত করি মানে কি, এই সমতল যে পাত আছে মানে ধরে নাও এখানে একটা সমতল একটা পাত আছে, এখানে মনে করো একটা সমতল একটা পাত আছে, এটা একটা সমতল পাত প্লেট। এই সমতল প্লেটটাকে মনে করো আমি আহিত করলাম মানে কি, আমি আধান দিলাম। তাহলে এটাকে যদি আমি আধান দিই তাহলে এইভাবে আধানগুলো চারিদিকে ছড়িয়ে থাকবে,
থাকবে কি না? একদম ইউনিফর্মলি ছড়িয়ে আছে। এটা কত নম্বর কেস হবে? এটা আমাদের কেস নাম্বার 5। তাহলে এরকম একটা আহিত যদি পাত থাকে, তাহলে তোমাকে বলা হলো যে এই আহিত পাতের দরুন, সমতল পাতের দরুন যদি কোনো একটা পয়েন্টে বা কোনো একটা বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা যদি তোমাকে বের করতে বলে, তাহলে কি করবে? তাহলে দেখো, এই যে আহিত পাতটা আছে, তার মানে এই আহিত পাতটা কি খুবই হালকা, একটা থিন এইরকম একটা পেপারের মতো। তাহলে এই থিন পেপারে যখন আমাকে একটা পাত থাকবে, তাহলে সেক্ষেত্রে যে গাউসীয় যে তলটা কল্পনা করতে হবে সেটা কিভাবে কল্পনা করতে হবে একটু শিখে নাও। মনে করো এখানে একটা পি পয়েন্ট আছে, দিয়ে এই পি পয়েন্টে তোমাকে মনে করো কি করতে বলেছে, ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমি কি করব, আমি এইখান থেকে এইখান বরাবর একটা এরকম সিলিন্ডার এঁকে নেব, কল্পনা করে নেব। তাহলে এই যে সিলিন্ডারটা আমি আঁকলাম, এরকমভাবে এই বিপরীত দিকেও একটা সিলিন্ডার থাকবে, থাকবে কি না? তাহলে এই বিপরীত দিকেও একটা সিলিন্ডার থাকবে। ওকে, বুঝতে পারছো ছবিটা? বুঝতে পারছো? এরকম একটা শীট আছে, তার উপরে এইভাবে আমি একটা সিলিন্ডার কল্পনা করলাম, ঠিক আছে? এদিকেও একটা পয়েন্ট আছে পি, এখানে একটা পয়েন্ট আছে পি ড্যাশ, এখানে যে পয়েন্ট আছে সেটা পি, এই পয়েন্টের তার নাম দিলাম পি ড্যাশ, মানে এর ভেতরে একটা করে পয়েন্ট আছে। আর এর যে ক্ষেত্রফল সেটা মনে করো ডিএস, তাহলে এরও ক্ষেত্রফল কি হবে? ডিএস হবে। ওকে, তাহলে এখানে দেখো, এইখানে যে আধান আছে, এই আধানের দরুন এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটার এই সারফেস বরাবর এইদিকে কাজ করবে, আর এই বরাবর কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করবে। ঠিক, দুটোর মানে কিন্তু সমান হবে। ওকে, এবার এইখানে যদি গাউসের উপপাদ্য লাগাই, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই শীটে যে চার্জ ডেনসিটি আছে সেটাকে সিগমা বলা হয়। সিগমা মানে কি? যে টোটাল যে চার্জ আমি দিয়েছি এই শীটে বাই টোটাল ক্ষেত্রফল, সেটাই হলো চার্জ ডেনসিটি। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে যদি আমি গাউসের উপপাদ্য লাগাই, তাহলে গাউসের উপপাদ্য আমরা কিভাবে লাগাতে পারি জিনিসটা বোঝো। তাহলে দেখো, তাই গাউসের উপপাদ্য যদি এটার ক্ষেত্রে লাগাই, গাউসের উপপাদ্য কি বলছে? ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস সমান কি? টোটাল চার্জ বাই এপসাইলন। তাহলে টোটাল চার্জ, এইখানে যে টোটাল চার্জ এনক্লোজড আছে তার মান কত? টোটাল এইখানে এই যে সারফেস, এখানে এই শীটটা থেকে আমি এইখানে ছোট্ট যে ডিএস সারফেস কল্পনা করেছি, সেই সারফেসে কতটুকু চার্জ আছে সেটা কি হবে? ওর যে চার্জ ডেনসিটি ইনটু তার সাথে যদি আমি ডিএস দিয়ে গুণ করে দিই, যেটা পাবো সেটা। তাহলে এখানে যে চার্জটা আছে সিগমা ইনটু ডিএস বাই কি হবে? এপসাইলন হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে এবারে দেখো, এবার হচ্ছে এই যে ডিএস যে সারফেসটা আছে, ই আর ডিএস, এই যে সারফেসটার ডিরেকশন তো লম্ব হবে এইদিকে, তাহলে ই এর দিকও যেটা, ডিএস এর দিকও সেটা, তার মানে ক্লোজ ইন্টিগ্রাল এটা কি হয়ে যাবে? ই ইন্টু ডিএস হয়ে যাবে। তার মান কত? সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন। তোমরা আবার যেন এই ডিএস কেটে দিও না, কারণ কি এখানে ইন্টিগ্রেশন সাইন আছে। তাহলে ইটা কি বাইরে বেরিয়ে গেল, কারণ কি এখানেও যা ই এর মান পাবে এখানেও সেই ই এর মান সেম পাবে, তাহলে ই থাকলো। তাহলে এই যে ডিএস এর যখন ইন্টিগ্রেশন করবে, ডিএস এর যে ইন্টিগ্রেশন করবে সেটা কত হবে? এই যে ডিএস যেটা ধরেছি সেটা কি আমরা শুধুমাত্র এই সারফেসটার জন্য ধরেছি। তাহলে এই যে দুটো সারফেসের জন্য যদি ধরি, তাহলে দুটো সারফেসের ক্ষেত্রে ডিএস এর মান কত হবে? 2ds হবে। তাহলে ই ইন্টু 2ds, দেখো এখানে ডিএস সারফেস, এখানেও একটা ডিএস সারফেস আছে, তাহলে দুই দিকে 2ds, তাহলে সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন হলো। তাহলে একটা ডিএস কাটা গেল নাকি? এরকম হবে তো নাকি? কি বলো? সেটাই হবে। তাহলে ই ইকুয়ালস টু কত? সিগমা বাই সিগমা বাই 2 এপসাইলন। ই এর মান কত? সিগমা বাই 2 এপসাইলন পেলাম। জিনিসটা ক্লিয়ার হলো? দেখো আমরা কি বলেছি, যে একটা শীট আছে, শীটটাকে আমরা কি করেছি, বাইরে থেকে কিছু পরিমাণ চার্জ দিয়ে ইউনিফর্মলি আধান মানে আহিত করেছি, ঠিক আছে? এবার কি তার উপরে খুব ক্ষুদ্র একটা সারফেস নিয়েছি, সেটা হলো ডিএস সারফেস, দিয়ে কি করেছি, সেখান থেকে একটা পয়েন্ট আছে, মনে করো পি পয়েন্ট একটা দূরত্বে। তাহলে পি দূরত্বে যদি একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টে যদি তড়িৎ প্রাবল্য কত হবে সেটা যদি ভাবি কত হবে, তাহলে একটা জিনিস বোঝো যে এইখান থেকে এই দিকে যেমন একটা পি পয়েন্ট আছে, তাহলে সেম সারফেসের মানে এইখান থেকে মেন যে বিষয়টা হচ্ছে, এই সারফেস থেকে যে চার্জটা আছে এইটুকু সারফেসে, সেই ফ্লাক্সটা এদিকেও যাবে এদিকেও বেরোবে সমানভাবে, তাই কি না? তো সেই জন্য আমাকে এইদিকেও একটা সারফেস আর এইদিকেও একটা সারফেস নেওয়া হয়েছে। ওকে,
তাহলে সেটা কি করেছি, যে এদিকেও একটা ডিএস সারফেস আছে, এদিকেও একটা ডিএস সারফেস আছে, তাহলে সেটা দেখো। আর এইখানে টোটাল যে চার্জ আছে সেটার মান কত, সিগমা ইন্টু সেই এটা ডিএস বাই এপসাইলন করলাম কিউ বাই এপসাইলন করার জন্য, আর এটার ইন্টিগ্রেশন করে ই ইন্টু এই দুটো সারফেস ডিএস, সেটা করলে ই এর মানটা পেয়ে যাচ্ছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, সিগমা বাই 2 এপসাইলন। আর একটা কেস আছে, এটা যেটা করলাম সেটা হলো একটা শীটের জন্য, মানে পাতলা কোনো একটা চাদরে মনে করো যদি আধান দেওয়া থাকে তার জন্য। এবার যদি পাতলা যদি চাদর না থেকে যদি মনে করো একটা যদি ই থাকে, কি বলবো, ফলক থাকে, তাহলে ফলক কিভাবে আঁকানো যায়, এটা একটা ফলক হয়েছে, বুঝতে পারছো, মানে একটা বইয়ের মতো একটা কোনো স্ট্রাকচার আছে এরকম, ঠিক আছে। এরকম যদি কোনো একটা স্ট্রাকচার থাকে তাহলে তার ক্ষেত্রে কত হবে বা তার ক্ষেত্রে কি হবে, তাহলে সেখান থেকে মনে করো এই পয়েন্ট থেকে তোমাকে বললো, এইখান থেকে বললো একটা কিছুটা একটা দূরত্বে পি পয়েন্ট আছে, এখানে মনে করো একটা পি পয়েন্ট আছে, এখানে একটা পি পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা বের করো। তাহলে আমরা কি করব, এই পি পয়েন্টকে ক্লোজ করে এরকম একটা সিলিন্ডার এঁকে নেব, তাহলে এরকম একটা সিলিন্ডার এঁকে নেব পি পয়েন্টকে এনক্লোজ করে, ক্লিয়ার। আচ্ছা, যখন এইটাতে চার্জ দেব তখন চার্জটা কি চারিদিকে ছড়িয়ে যাবে, সুতরাং এর যে এই 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 সাইডে যেমন চার্জ আছে তার দরুন এইদিকে ফ্লাক্স বেরোবে, তেমনি এই বিপরীত পৃষ্ঠেও তো চার্জ আছে, তার দরুন এই বিপরীত পেজের দিকেও কিছু পরিমাণ ফ্লাক্স বেরোবে। সেটা দেখার জন্য মনে করো এই দিক বরাবর আমি এরকম একটা সিলিন্ডার রাখলাম। তাহলে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, এইদিকে। এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, কোন দিকে হবে, এইদিকে হবে, ক্লিয়ার। তাহলে এই পয়েন্টটার নাম যদি পি পয়েন্ট দিই, এই পয়েন্টটার নাম আমরা পি ড্যাশ পয়েন্ট দেব, ওকে। আচ্ছা, এবার বুঝো, এবার আমরা কি করব, যে এই মানে তোমার এটা হচ্ছে কেস 6 আমাদের। এবার আমরা কি করব, ওই যে গাউসের উপপাদ্য লাগাবো। তাহলে গাউসের উপপাদ্য যদি লাগাই, তাহলে গাউসের উপপাদ্য কি বলছে, এই যে টোটাল ফ্লাক্স ই ডট ডিএস করতে হবে, ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস সমান কত হবে, টোটাল চার্জ বাই কি এপসাইলন, এটাই তো হয়, তাই কি না। তাহলে একটা জিনিস ভাবো, যে এই সারফেসটুকুতে আর এই যে বিপরীত দিকেও তার একটা সারফেস আছে, ওই সারফেসের টোটাল চার্জের মান কত, এখানে যে চার্জ দিয়েছি তার চার্জ ডেনসিটি যদি সিগমা হয়, তাহলে এর ক্ষেত্রফল কত, ডিএস। তাহলে ডিএস ইন্টু সিগমা, সেটা হলো একটা পেজে চার্জ আছে ওই পরিমাণ, তাহলে এই পরিমাণ বিপরীত পৃষ্ঠেও তো সেম পরিমাণ চার্জ আছে, তাহলে কি হবে, ডিএস যে চার্জের মানটা হবে সেটা কত হবে, ডিএস ইন্টু সিগমা, যেহেতু দুই পেজে চার্জ আছে সেজন্য 2ds ইন্টু সিগমা হবে, ওকে। বাই নিচে এপসাইলন ছিল, এপসাইলন থাকলো। এবার লেফট হ্যান্ড সাইডের কথা ভাবি, লেফট হ্যান্ড সাইডে কি হবে, দেখো ই ছিল, ই থাকলো। এবার এই যে ক্ষেত্রফল যেটা আছে, এই ক্ষেত্রফলটা যেমন এই দিকে যেমন এইটা বেরোচ্ছে তেমনিভাবে বিপরীত দিকেও বেরোচ্ছে, তাহলে ক্ষেত্রফল কটা আছে, দুটো আছে, সেজন্য 2ds হলো, ওকে। ব্যাস, গল্প আমাদের শেষ। তাহলে ই ইজ ইকুয়ালস টু কত, 2ds, আর এই 2ds কেটে গেল, তাহলে সমান কি হলো, সিগমা বাই এপসাইলন। তাহলে এই পি পয়েন্টে বা পি ড্যাশ পয়েন্টে যে পয়েন্টেই বলো না কেন, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা হলো সেটা হলো সিগমা বাই এপসাইলন, তাই কি না, সিগমা বাই এপসাইলন। ব্যাস, এগুলো প্রত্যেকটা কিন্তু আমি মোটামুটি এসআই পদ্ধতিতে ক্যালকুলেশনটা করলাম। এই ছিল মোটামুটি তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার। এর বেশি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আর কিছু নেই। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার আপাততভাবে মোটামুটি বলতে পারি যে আমাদের শেষ হয়ে গেল, থিওরিটিক্যাল যে পোর্শন। আর ম্যাথামেটিক্যাল পোর্শনে তোমাদেরকে আমি কি বলেছিলাম, যে প্রথম তোমাদেরকে সেট ওয়ানে কি বলেছিলাম, তোমাদেরকে সেট ওয়ানের প্রথম কটা প্রবলেম ছিল, 20টা প্রবলেম করতে বলেছিলাম, তাই না, মনে আছে নিশ্চয়ই। তাহলে প্রবলেম সেট ওয়ানের আমি তোমাদেরকে 20টা প্রবলেম করতে বলেছিলাম। এবার তোমাদের কাজ থাকবে নেক্সট ডে এর জন্য, যে এই সেট ওয়ানে যত প্রবলেম আছে সব প্রবলেমগুলো তোমরা চেষ্টা করবে, ক্লিয়ার। সেট ওয়ানে যত প্রবলেম আছে সবগুলো তোমরা
চেষ্টা করবে। হোমওয়ার্ক কি থাকবে দেখো, হোমওয়ার্ক থাকবে ফুল চ্যাপ্টার তোমরা ক্লিয়ার করবে। দ্বিতীয়, এর আগের দিন 1 থেকে 20 পর্যন্ত ছিল, আজকে বলে দিলাম সেটা সেট 1 টোটালটা করবে। এবারে দেখো চ্যাপ্টার পুরোটা করলে, সেট 1 টোটালটা করলে, সেট 1 টোটালটা করে সেখান থেকে আমি এক্সপেক্ট করব যে প্রত্যেকটা প্রবলেমই প্রায় পেরে যাবে, কিছু কিছু প্রবলেম তোমাদের আটকাবে হয়তো। এবার কি তোমরা যদি উদাহরণগুলো দেখে থাকো তাহলে মোটামুটিভাবে প্রায় হয়ে যাবে। তো যাই হোক, তারপরেও আমি ধরে নিলাম তোমাদের 10টা প্রবলেম আটকাবে। ওকে, সেই যে 10টা বা 12টা বা 15টা যে প্রবলেম আটকাবে, সে প্রবলেমটা আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট ডে অর্থাৎ শুক্রবার আমি কিন্তু শেষ করে দেবো। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। আর এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেলে আমি এই চ্যাপ্টার আর আগের চ্যাপ্টারের উপরে একটা পরীক্ষা নেব। সুতরাং সেইভাবে প্রিপেয়ার হয়ে যাও। ওকে, তো ঠিক আছে, পড়াশোনা করো ভালো করে। বেস্ট অফ লাক।